মাই হাজব্যান্ড লেখনীতে সামহা সামি। পর্ব নাম্বার 27। খাদে পড়ে দাও দাও করে জ্বলতে থাকা গাড়িটির পানে তাকিয়ে হাসছে। ক্লান্ত সেই হাসি, চোখে মুখে না বলা তীব্র ব্যথা ফুটে ওঠা। চোখের কোণে পানিটুকু গড়িয়ে পড়ার আগে হাত দিয়ে মুছে ফেলে। পাশ কাটিয়ে গাড়ি নিয়ে চলে যায়। প্রহলের SMS পেয়ে রিহান সাগর চিন্তিত হয়ে লোকেশন ট্র্যাক করে পৌঁছায়। আশেপাশে ধোঁয়া ছাড়া কিছু দেখা যাচ্ছে না, ফোনের লোকেশন খাদে দেখাচ্ছে। রিহান সাগর কেঁপে উঠেছে। কি হচ্ছে এখানে কিছু বুঝতে পারছে না। তাদের মাথায় একটাই কথা, বস কোথায়? এরই মধ্যে পুলিশ ও প্রহেলের লোকজন খোঁজাখুঁজি করছে। রেহান কাঁপা কাঁপা গলায় ডাকে, বস শুনতে পারছেন? কোথায় আপনি? কোনো সারা শব্দ নেই। কেমন একটা গোলক ধাঁধার মতো লাগছে সব কিছু। রিহান ঢুক গিলে ধীর দৃষ্টিতে খাদের পাড়ে থাকা গাড়িটিতে। আনেয়া ড্রয়িং রুমে বসে টিভি দেখছে, তবে মনটা কেমন কু ডাকছে। মনে হচ্ছে কোথাও একটা ঠিক নেই, তার খুব কাছের একটা কিছু হারিয়ে যাচ্ছে। প্রহেলকে ফোন করতে কেউ করে না, যদি কাজে ডিস্টার্ব হয় রেগে যাবে। চিন্তায় চিন্তায় ঘাম ছুটছে। চারপাশের লোক খুঁজছে, কিন্তু কোথাও প্রহেলের ছিটে ফোটাও পাচ্ছে না। এরই মাঝে প্রহেলের পোষা কুকুর লাগিয়ে দেয় খাদের একটু নিচে গিয়ে কুকুরটি ঘেউ ঘেউ করে ওঠে। সবাই সেই দিকে তাকায়। খাদের শুকনো পাতার মাঝে কিছু একটার সাথে লেগে আছে। সবাই দ্রুত প্রহেলকে উপরে আনার ব্যবস্থা করে। রিহান পালস চেক করে, বেঁচে আছে, তবে নিঃশ্বাস ধীর গতিতে চলছে। অ্যাম্বুলেন্স আসতে প্রহেলকে ইমার্জেন্সিতে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। ইয়াগাস মহা খুশি। এই খুশির মাঝেও তার খারাপ লাগছে। সে পারলে নিজেও মাঝে খুশিটা ফুটিয়ে তুলতে পারছে না, এই কারণ তার জানা নেই। আর মনে নিজেই নিজেকে প্রশ্ন করল, মৃত্যু দিয়ে যদি শত্রুতা কমে, তাহলে মানুষ না পেয়ে কেন দুঃখে দুঃখে মরে? আমরা চাইলে ভালো থাকতে পারি না আপনজন ছাড়া, একটা বাঁচতে পারি না। ইয়াংয়ের চোখ থেকে অনবরত পানি গড়িয়ে পড়ছে, চাইলেও সেই পানি মুছে আটকাতে পারে না। রিহান সাগরের উদ্দেশ্যে চিন্তিত হয়ে বলে, বাসায় গিয়ে ম্যামকে নিয়ে আস, তবে স্যার যে অ্যাক্সিডেন্ট করছে এটা ভুলেও বলবি না। সাগর দ্রুত তার সাথে মাথা নেড়ে সম্মতি দিয়ে হসপিটাল থেকে বেরিয়ে পড়ে। 30 মিনিটের রাস্তা 20 মিনিট ড্রাইভিং করে বাসায় এসে মেয়েকে জিজ্ঞেস করে, মেম কোথায়? রুমে। ডাকো। মেয়েটি কথা শুনে আনিয়াকে ডেকে আনে। আনিয়া প্রশ্নবোধক চোখে বলে, কি হয়েছে ভাইয়া? সাগর ঢুক গেলে মেয়েকি হাসি ঠোঁটে ফুটিয়ে বলে, ম্যাম আপনি ঠিক আছেন তো? আনিয়া অবাক হয়ে তাকায়। সে তো দিব্যি ঠিক আছে। তাহলে? সামনে আসা চুলগুলো কানের পিঠে গুজে বলে, আমি তো ঠিক আছি ভাইয়া। কিছু কি হয়েছে? সাগর দুদিকে মাথা নাড়ে। কিছু হয়নি। হাত ঘড়িতে সময় দেখে 12:50 বাজে। সময় দেখে বলে, ম্যাম আপনি স্যারের পছন্দ মতো সুন্দর করে সেজেগুজে আসুন, তবে মনে রাখবেন যত যাই হোক না কেন কান্না করা যাবে না। আনিয়া কপাল কুঁচকে তাকিয়ে আছে। এই ছেলে কি পাগল হলো নাকি? আনিয়া আরও একবার পর্যবেক্ষণ করে উপরে চলে যায়। প্রহেলের অপারেশন থিয়েটারে আলো এখনও জলজল করছে। ভয়ের কারণে হাত পা কাঁপছে। নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে রিহান। তার মাথায় একটাই কথা ঘুরপাক খাচ্ছে, ডাক্তার এখনও বের হচ্ছে না কেন? তার ভাবনার মাঝে অপারেশন থিয়েটার থেকে সাদা অ্যাপ্রন পরা মধ্যবিত্ত ডাক্তার বেরিয়ে আসে। রিহান ডক্টরের কাছে গিয়ে বলে, বস কেমন আছে স্যার? উনি ঠিক আছে? মাঝবয়সী ডাক্তারটি মুখ কালো হয়ে যায়। নিচু কণ্ঠে বলে, দেখুন অপারেশন সাকসেসফুল। কিছুক্ষণ পর কেবিনে দেওয়া হবে। তবে কথার মাঝ পথে থেমে যায়। রিহান ফের প্রশ্ন করে, তবে কি ডাক্তার? পেশেন্টের অবস্থা খুব ক্রিটিক্যাল। অ্যাক্সিডেন্টের দৌড়ান মাথায় অনেকটা আঘাতপ্রাপ্ত, তাই কোমায় চলে যাওয়ার সম্ভাবনা 30%। কথা শেষ হতে পাশ কাটিয়ে চলে যায় ডাক্তার। ঢুক গেলে রিহান দুই হাতে চুল খামচে ধরে, চোখ বন্ধ করে চেয়ারে বসে পড়ে। আনিয়া সুন্দর দেখে একটা পিঙ্ক কালারের মধ্যে স্টোন বসানো কাজ করা শাড়ি পরে, হাতে নর্মাল কিছু চুড়ি, মুখে হালকা পাতলা শ্বাস, তবে সারা মুখশ্রী স্নিগ্ধতা, চিন্তার ছাপ স্পষ্ট। সাগর আনিয়াকে নিয়ে হসপিটাল উদ্দেশ্যে রওনা দেয়। আসার পথে আনিয়া বেশ কয়েকবার জিজ্ঞাসাও করেছে তারা কোথায় যাচ্ছে, তবে সাগর কিছু বলেনি। হসপিটালের সামনে গাড়ি পার্কিং করতে দেখে আনিয়া বুকের ভেতর ছাত করে ওঠে। সময় ব্যয় না করে প্রশ্ন করে, হসপিটালে কি করছি?
হচ্ছে আমার ভাইয়া, ঘোড়া দৌড়াতে আসছি। মনে মনে কথাগুলো বলে সাগর উপরে কিছু বলে না, ভেতরে যেতে বলে। সামনে সামনে হাঁটছে, যত ভেতরে ঢুকছে তত আনের বুকের স্পন্দন বাড়তে থাকে। প্রহেলকে কেবিনে দেওয়া হয়েছে, তবে এখনও বিপদ আশঙ্কা মুক্ত নয়। 24 ঘন্টার আগে জ্ঞান না ফিরলে হয়তো কোমায় চলে যাবে বলে জানায় ডক্টর। মুখে অক্সিজেন মাস্ক লাগানো, লম্বা তরতাজা দেহটা বেডে প্রাণহীন হয়ে পড়ে আছে। মাথায়, বুক ও হাত পায়ে সাদা ব্যান্ডেজ করা, চুপসে যাওয়া মুখে শুয়ে আছে প্রহেল। রিহান কেবিনের বাইরে হাঁটাচলা করছে। সাগর আনিয়াকে এইদিকে আসতে দেখে চোখ মুখ শক্ত করে দাঁড়ায়। আনিয়া দরজার কাছে এসে রিহানের উদ্দেশ্যে বাঁকা চোখে তাকিয়ে প্রশ্নবোধক কণ্ঠে বলে, আমরা এখানে কেন ভাইয়া? হসপিটালে বাকি। রেহান চুপ করে আসে। কি বলবে এখন আনিয়া? রিহানকে ঠেলে কেবিনের ভেতর প্রবেশ করে। মেয়েটার দিকে চোখ পড়তে মুহূর্তে যেন পা জোড়া থমকে যায়। পূর্বের কৃতি মনে পড়তে দৌড়ে গিয়ে প্রহেলের প্রশস্ত বুকে আছড়ে পড়ে। দুই হাতে পেটের কাছের অংশ চেপে জোরে কেঁদে ওঠে। ক্ষণে ক্ষণে তার কান্নার বেগ বাড়তে থাকে। বাহির থেকে আতঙ্ক হয়ে নার্সরা ছুটে আসে, আনিয়াকে ছাড়ানোর চেষ্টা করে। আর ইউ ম্যাড? কী করছেন? ওনার থেকে দূরে শোন। আনিয়া হিতাহিত জ্ঞান শূন্য হয়ে বসলো এক অপ্রকাশিত কাজ। নার্সের গলা চেপে হিসিয়ে বলে, তোদের নোংরা হাতের স্পর্শ দিবি না আমার ট্যাটওয়ালাকে। আমি দূরে যাব না, কাছে আসলে মেরে দিব, একদম মেরে দিব বলে দেয়ালের উপর ধাক্কা মারে, যার দর নার্সটির মাথা ফেটে গলগলিয়ে রক্ত পড়তে থাকে। রিহান অবস্থা খারাপ হতে দেখে দ্রুততার সাথে আনিয়াকে সরাতে বলে, প্লিজ ম্যাম শান্ত হন, এখানে ঝামেলা মানে স্যারের অবস্থা আরও খারাপ হতে পারে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ। আনিয়া এক সময় জোর জবস্তি করতে করতে জ্ঞান হারিয়ে ঢলে পড়ে রিহানের বুকে। রিহান তপ্ত নিঃশ্বাস ফেলে আনিয়াকে করে তুলে পাশের কেবিনে ঘুমের ইঞ্জেকশন পুশ করে শুয়ে দেওয়ার সময় পেরিয়ে গেছে। সকালে মিষ্টি রোদ ও মিষ্টি পাখির কিচিরমিচির শব্দ বাধার ফেলে ধরনীর বুকে কালো কালো অন্ধকারে হাতছানি। ছোট্ট শহরটা মানুষের আনাগোনায় মুখরিত। কুয়াশা পড়ছে, সবাই শীতের শাল পেঁচিয়ে রাস্তার পাশে টঙের দোকানে দাঁড়িয়ে তৃপ্তি নিয়ে চায়ের কাপে চুমুক বসাচ্ছে, কেউ বা ধূমপান করছে। নাজমা বেগম ও রফিক সাহেব প্রহেলের অ্যাক্সিডেন্ট খবর পেয়ে হসপিটালে আসে। নাজমা বেগম ধীর গতিতে প্রহেলের বেডের কাছে গিয়ে বসে, কপালে আসা চুলগুলো সরিয়ে চুমু খায়। এই ছেলেটাকে দেখলে তার বড্ড আদর আদর পায়। কি মায়াবী মুখশ্রী! এই যে জেগে থাকলে হয়তো এই সময় নাজমা বেগমকে দেখলে খুশিতে নিজের অজান্তেই আম্মু আম্মু বলে চেঁচিয়ে উঠত প্রহেলের। জ্ঞান ফিরছে 30 মিনিট হবে। আনিয়া জ্ঞান ফিরতে চারপাশ পর্যবেক্ষণ করে। সে এখন কোথায়? সে তো প্রহেলের কেবিনে ছিল। পূর্বের ভুলে যাওয়ার বিষয়টা তৎক্ষণাৎ মনে পড়তে হুড়মুড়িয়ে উঠে। হাতে লাগানো স্লাইন নল ছিঁড়ে ফেলায় হাতের ফিঙ্কি দিয়ে রক্ত বেরিয়ে আসে। ধুম করে বুকের ওপর কিছু আশ্রে পড়ায় ব্যথায় চোখ মুখ কুঁচকে দাঁতে দাঁত চেপে ধরে প্রহেল। আনিয়া ফুপিয়ে ফুপিয়ে কাছে। প্রহেল এক হাত কোনোরকমে আনিয়ার পিঠের উপর দিয়ে বলে, কান্না করে না, কি হয়েছে? দেখো আমি একদম ঠিক আছি, প্লিজ কান্না থামাও। আনিয়া তবুও ফুপিয়ে উঠছে, যার দরুন আনিয়ার শরীরও প্রহেলকে পেঁচিয়ে ধরার শরীরে কেঁপে উঠছে। প্রহেল আবার নরম কণ্ঠে বলে, দেখো ছোট্ট ফ্লাওয়ার, তুমি কি কান্না অফ করবে? আনিয়া প্রহেলের বুক থেকে মুখ তুলে সারা মুখে অজস্র চুমু খেতে থাকে। তার মাঝে কেবিনে প্রবেশ করতে করতে রফিক সাহেবের নাক মুখ কুঁচকে বলে, বেয়াদব ছেলে, আমার মেয়েকে কাঁদাচ্ছ কেন? প্রহেল বিরক্ত এই শ্বশুর নামের ভিলেনটার ওপর। সে প্রচণ্ড বিরক্ত। মুখ বাঁকিয়ে বলে, ভুল দেখছেন শ্বশুরাব্বু, আপনার মেয়ে তার ছোট্ট জামাইয়ের জন্য কাঁদছে। রফিক সাহেব আর কিছু বলে না, তবে এই ছোট্ট জামাইটা আবার কে? প্রহেল আনিয়াকে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে বলে, ছোট্ট জামাইয়ের জন্য এত কষ্ট তোমার যে চোখের পানিতে হসপিটাল ভাসিয়ে দিচ্ছ। আনিয়া প্রহেলের খোলা বুকে চুমু খায়, হাত দিয়ে চুলগুলো সরিয়ে বলে, দেখে গাড়ি চালাবেন তো, অ্যাক্সিডেন্ট হলো কি করে? হুশ, এই সব কথা বাদ দাও। আমি ঠিক আছি। বেশি ব্যথা লেগেছে?
আনিয়ার কথায় প্রহেল দুঃখী দুঃখী কণ্ঠে বলে, তোমার ছোট্ট জামাই লাগেনি, কিন্তু আমার অনেক লেগেছে। ছোট্ট ফ্লাওয়ার চেক করবে? এই ছোট্ট জামাইটা আবার কে? আমার কোনো জামাই নেই, আপনি আমার জামাই। প্রহেল হাসে। আনিয়ার কানের কাছে মুখ নিয়ে লতিতে ঠোঁট ছুঁয়ে হাসি সুরে বলে, যেটা তোমার 2 ফ্রুট সালাতে আমার 8 ইঞ্চি সয়াবিন যেত, সেটা ছোট জামাই।